Assalamualaikum everyone. This is Asal Parvez from Isol Academy. Dear viewers, আজকে আমি কাজ করব একটি মাস্টার স্ট্রাকচারকে নিয়ে। আজকে স্ট্রাকচারটি গত ক্লাসের তুলনায় কিছুটা ডিফারেন্ট হতে যাচ্ছে, কারণ গত ক্লাসে আমরা করেছিলাম অ্যাক্টিভ মোড স্টাইল অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে একটি মাস্টার স্ট্রাকচারের সাহায্যে কিভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারি এবং খুব কুইকেস্ট টাইমে অল্প কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচারকে ফলো করে কিভাবে আমরা শুধুমাত্র একটি মাস্টার স্ট্রাকচারের মাধ্যমে ফ্রি হ্যান্ড রাইটিং আমরা করতে পারি, শিখতে পারি, সেটা আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। আজকে আমরা শিখব কিছুটা ডিফারেন্ট স্টাইলের একটি মাস্টার স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবো। প্লাস আজকের এই স্ট্রাকচারটির মাধ্যমে আমরা কিভাবে প্যাসিভ মুড অর্থাৎ প্যাসিভ সেন্সকে ইউজ করে কিভাবে আমরা ইংলিশে কথা বলতে পারি এবং কিভাবে যে কোনো ধরনের বাক্য আমরা নিজেদের থেকে লিখতে পারবো কোনো গ্রামাটিক্যাল রুলসকে মুখস্থ না করে, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। সো আজকে আমরা কাজ করবো হচ্ছে প্যাসিভ মুড স্টাইল, অর্থাৎ যে সমস্ত বাক্যে কার দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে, কে কাজটা করছে, যখন আমরা তাকে উল্লেখ করি না এবং উল্লেখ করার প্রয়োজন হয় না, অর্থাৎ কাজটা কার দ্বারা হচ্ছে সেই ব্যক্তিটা, সেই বিষয়টা যখন আমাদের এই বাক্যে মুখ্য হবে না অর্থাৎ আলোচনার বিষয় হবে না, এই সমস্ত বাক্যগুলিকে আমরা প্যাসিভ বলি, অর্থাৎ এটাকে বাংলা আমরা নিষ্ক্রিয় বলতে পারি। তাহলে প্যাসিভ ভয়েস অথবা প্যাসিভ সেন্স অথবা প্যাসিভ মুড যাই বলি না কেন, এই বাক্যে আমরা কি করি না, কার দ্বারা কাজটা হচ্ছে সেটা আমরা উল্লেখ করি না, অর্থাৎ যার মাধ্যমে কাজটা কি হচ্ছে সম্পাদন হচ্ছে তাকে আমরা এখানে উল্লেখ করব না। এটাই হচ্ছে প্যাসিভ বাক্যের কাজ বা প্যাসিভ বাক্যের একটা ব্যাপার এখানে আমরা পাই। সো আমি আশা করি প্যাসিভ কথাটা কি অথবা প্যাসিভ বাক্য বলতে আমরা কি বুঝি আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা প্যাসিভ সেন্স অর্থাৎ প্যাসিভ মুডকে নিয়ে কাজ করব। আর এই প্যাসিভ মুডকে নিয়ে কাজ করতে গিয়ে আমরা যে মাস্টার স্ট্রাকচারটাকে আমরা শিখবো সেটা ভালো করে আত্মস্থ করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা মাস্টার স্ট্রাকচারটি প্রথমে দেখে নিই, দেন আমরা কিভাবে এটাকে ইউটিলাইজ করে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারি সেই ব্যাপারটা আমরা এখানে কি করবো। দেখেছি স্ট্রাকচার গঠন প্রণালী, গঠন প্রণালীটা হবে এরকম। প্রথমে আমরা একটা অবজেক্ট নিব, আর অবজেক্ট আমরা তৈরি করতে গেলে আমরা মেইন ভার্বকে, মূল ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব। দেন আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব বসাবো, কারণ প্যাসিভ স্ট্রাকচার গুলো, প্যাসিভ সেন্টেন্স গুলো সবসময় অক্সিলারি সাহায্য নিয়ে হয়ে থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাহায্য ছাড়া কখনোই আমরা কি করতে পারি না, প্যাসিভ সেন্স সম্পূর্ণরূপে এক্সটেন্ডেড করতে পারি না, প্যাসিভ সেন্স গুলো আমরা কি করতে পারি না, তৈরি করতে পারি না। তো এখানে আমরা অক্সিলারি ভার্ব নিব। তো অক্সিলারি ভার্বের মধ্যে আমরা যেমন কোনো বি ভার্ব ইউজ করতে পারি, আমরা কখনো হ্যাভ ভার্ব ইউজ করতে পারি। যেমন আমরা বি ভার্ব যদি বলি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, এগুলো আমরা ব্যবহার করতে পারি। আর যখন আমরা হ্যাভ ভার্বে যাব তখন আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড ইউজ করতে পারি, আবার আমরা উইল হ্যাভ ইউজ করতে পারি। তো এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব গুলোকে আমরা কি করতে পারি, মূল ভার্বের সাথে মার্জ করে আমরা কি করি, প্যাসিভ সেন্স গুলো করে থাকি। দেন আমরা হচ্ছে এই V3 নিব। V3 দ্যাট মিন্স এখানে আমরা একটা মূল ক্রিয়া নিব। তো মূল ক্রিয়া এখানে যখন আমরা নিব, মূল ক্রিয়ার আগে অবশ্যই আমাদেরকে এই প্যাসিভ স্ট্রাকচারে এই অক্সিলারি ভার্বটা কি করতে হবে, বসাতে হবে, ঠিক আছে। তো দেন আমরা এখানে মূল ক্রিয়া বা মেইন ভার্বের পরে আমরা বাক্যে প্রিপোজিশন আমাদের প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রতিটা বাক্যে যে প্রিপোজিশনের ব্যবহার আমাদেরকে বাধ্যতামূলক করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের বাক্যের প্রয়োজনে আমরা প্রিপোজিশন, এটাকে প্রিপোজিশনটাকে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তো বাক্যের প্রিপোজিশন আমরা কিভাবে ইউজ করব, সেই ইউজ করার জন্য যে পদ্ধতিটা রয়েছে, অর্থাৎ বাক্যে আমরা প্রিপোজিশন কিভাবে ব্যবহার করব, প্রিপোজিশন কিভাবে খুঁজে পাবো, তার জন্য আমাদেরকে একটা নিনজা টেকনিক ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে সেই নিনজা টেকনিকটা হচ্ছে, আমরা যদি মেইন ভার্বকে আমরা কার দ্বারা যদি প্রশ্ন করি, আমরা যদি মেইন ভার্বকে কার দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা সেই বাক্যে প্রিপোজিশন খুঁজে পাবো অথবা প্রিপোজিশনের ব্যবহারটা করতে পারবো, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এই কার দিয়ে প্রশ্ন করবো মেইন ভার্বে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে কোনো একটি যানবাহনের মূল অংশ কিন্তু সেই যানবাহনটির ইঞ্জিন। ঠিক একটি বাক্যকে যদি আমরা যানবাহনের সাথে তুলনা করি, তাহলে একটি যানবাহনের যেমন মেইন পার্ট অথবা মেইন কাজটা সম্পাদন যেহেতু
হচ্ছে সেই ইঞ্জিনটার মাধ্যমে ঠিক একটি বাক্যের প্রাণ অথবা একটি বাক্যের ইঞ্জিনকে আমরা কি ধরতে পারি, মেইন ভার্বকে। তাহলে আমরা প্রশ্ন কি করব, মেইন ভার্ব করব। আমরা বাক্যে যাবতীয় যত প্রশ্ন, যে প্রশ্নের উত্তরগুলো আমার জানা দরকার, সেই সমস্ত প্রশ্ন আমি একমাত্র মেইন ভার্বকে করব। আর মেইন ভার্ব আমাকে কি করবে, সেই প্রশ্নের আনসারগুলো আমাকে ফিডব্যাক হিসেবে দিবে। আপনারা দেখলেন যে কিভাবে আমরা প্রেপোজিশন একটি বাক্যে ব্যবহার করতে পারবো অথবা প্রেপোজিশন কিভাবে একটি বাক্যে আমরা খুঁজে পাবো। তো দেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কাজটা করব, আমরা এই বাক্যে অ্যাডিশনাল কিছু কাজ করব। সেই অ্যাডিশনাল কাজগুলো হচ্ছে আমরা একটি বাক্যকে এক্সটেন্ডেড করার জন্য, এক্সপ্যান্ড করার জন্য সেই বাক্যে আমরা এক্সট্রা কিছু তথ্য, এক্সট্রা কিছু কথা আমরা অ্যাড করতে পারি। আর সেই কথাগুলোকে আমরা মডিফায়ারের মাধ্যমে সেই বাক্যে অ্যাড করতে পারি। তো একটি বাক্যে মডিফায়ার তিনটা ওয়েতে কাজ করে। একটি বাক্যে মডিফায়ার তিনটা ওয়েতে কাজ করে। আমি আগের ভিডিওতে বলেছিলাম, আজকেও বলছি, যারা আগের ভিডিওটি দেখেননি তারা প্লেলিস্টে গিয়ে রাইটিং এ যে ক্লাসটি ছিল সেখানে আমরা প্রথম ক্লাসটা দেখে নিব। আর আজকে তো সেকেন্ড ক্লাস চলতেছে, তো আমি মডিফায়ার সম্পর্কে আরেকটু আলোচনা এখানে করে দিচ্ছি। তো মডিফায়ারকে আমরা তিনটা ওয়েতে, তিনটা ভাগে ভাগ করেও একটি বাক্যে ব্যবহার করতে পারি। যেমন প্রথম ভাগটা বা প্রথম মডিফায়ারটা যেটা, সেটা হচ্ছে হাউ। কিভাবে, যখন আমরা এই মেইন ভার্বকে অর্থাৎ মূল ক্রিয়াকে আমরা হাউ অথবা কিভাবে দ্বারা প্রশ্ন করব, তখন সেখানে কি কাজটা কিভাবে হয়েছিল সেটা আমরা বর্ণনা পাবো। দেন আমরা যদি ওই মেইন ভার্বকে প্লেস, কোথায় কাজটা হয়েছিল অর্থাৎ কোথায় কাজটা হয়েছিল এভাবে যদি প্রশ্ন করি, সে একটা আনসার দিবে, একটা ফিডব্যাক দিবে। ঠিক আছে, এরপর যদি আমরা বাক্যে আরো মডিফায়ার ইউজ করতে চাই, তাহলে আমরা কোনো ভার্বকে অর্থাৎ এই মূল ক্রিয়াকে যদি আমরা টাইম, কখন অর্থাৎ কাজটি কখন সংঘটিত হয়েছিল, কখন হবে, কখন হয়, যদি এই টাইপের কোনো কথা দিয়ে আমরা প্রশ্ন করি বা এই টাইপের কোনো প্রশ্নটাকে আমরা করি, তাকে যদি করা হয়, তখন সে কি করবে, এই টাইপের কথা কি করবে, ফিডব্যাক দিবে, আনসার দিবে, সেটা আমরা কি করব, পিক করব। সো এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে আমি কিছু মডিফায়ার দিয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মডিফায়ার লিখেছি। এখানে আমরা তিনটা মডিফায়ার সর্বোচ্চ ব্যবহার করতে পারি। আর একটা বাক্যে আমরা বেসিক্যালি তিনটা মডিফায়ারই সর্বোচ্চ ব্যবহার করি। কখনো একটা বাক্যে একসাথে, আবার কখনো একটা বাক্যে একটাও করতে পারি, দুইটাও করতে পারি। এটা হচ্ছে মডিফায়ার, হচ্ছে অ্যাডিশনাল একটা অংশ। এটা আমরা আমাদের ইচ্ছা মতো বাক্যের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে এই মাস্টার স্ট্রাকচারটি দেখালাম, এবং আজকের এই মাস্টার স্ট্রাকচারটি রিফ্লেক্ট করবে প্যাসিভ ভয়েস, দ্যাট মিনস প্যাসিভ মুডকে। আর প্যাসিভ বিষয়টা কি সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছি। মাস্টার স্ট্রাকচারটাকে ইউটিলাইজ করে আমরা একটি সাকসেসফুল সেন্টেন্স ক্রিয়েট করব এবং দেখাবো কিভাবে আমরা সেই সেন্টেন্সটা ক্রিয়েট করতেছি। আর আমি আশা করি এই স্ট্রাকচারটা ভালো করে তোমরা যদি ফলো করো, আমার ইনস্ট্রাকশনগুলো যদি তোমরা ভালো করে এই স্ট্রাকচারটাকে তোমরা আত্মস্থ করে সুন্দরভাবে নিজেরাই গুছিয়ে নিজেদের মতো করে যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো এক্সাম অথবা যে কোনো সিচুয়েশনে নিজেদের মতো করে কি করতে পারবে, ফ্রি হ্যান্ড রাইটিংটা কমপ্লিট করতে পারবে। তাহলে আমরা এখন একটা কি করব, একটি আমরা সেন্টেন্স ক্রিয়েট করব। তো এই সেন্টেন্সটি ক্রিয়েট করার জন্য আমি প্রথমে কি করব, আমি প্রথমে একটি ভার্ব নিয়ে নিব। আমি প্রথমে কি নিয়ে নিব, একটি ভার্ব নিয়ে নিব। কারণ আমি বলেছি একটি বাক্যের প্রাণ, একটি বাক্যের মূল যে অংশ, একটি বাক্যের মূল যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটি ভার্ব। তো একটি সার্থক ভার্ব ছাড়া, একটি সার্থক ভার্ব ছাড়া, একটি ফাইনাইট ভার্ব ছাড়া একটি বাক্য কখনো কি হতে পারে না, তৈরি হতে পারে না। আমি তাহলে প্রথমে একটি ভার্ব নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে যখন প্র্যাকটিস করবেন যে কোনো ভার্ব নিয়ে নিতে পারবেন। আমি আমার মতো করে নিচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছেন আমি এখানে একটি ভার্ব নিয়েছি, বিল্ড। বিল্ড মানে তৈরি করেছিল, বিল্ড মানে তৈরি করা, বিল্ড মানে তৈরি করেছিল। সো V1 হচ্ছে বিল্ড, V2 হচ্ছে বিল্ড, আর V3 বিল্ডই হবে। সো আপনারা আপনাদের মতো করে যে কোনো মেইন ভার্ব বা যে কোনো একটা ভার্ব আপনারা নিতে পারেন। তো আমি এখানে বিল্ড নিয়েছি, আপনারা অন্য কোনো ভার্ব চাইলে নিতে পারেন। ওকে, তো এখানে আমরা যে কাজটা করব, আমরা মেইন ভার্বটা নিলাম এখানে, অর্থাৎ V3 মূল ক্রিয়া নিয়েছি এখানে আমরা কি, বিল্ড। এখন আমরা যে কাজটা করব, আমি আগেই বলেছি, প্যাসিভ স্ট্রাকচারে, প্যাসিভ সেন্টেন্সে মেইন যে ভার্বটা থাকে, মেইন ভার্বটাকে কি করার জন্য, মেইন ভার্বটা কাজটাকে অ্যাক্সেলারেট করার জন্য, মেইন ভার্বটাকে আরো সুন্দরভাবে আমরা কি করার জন্য, তাৎপর্যপূর্ণ করার জন্য
এটার পূর্বে অক্সিলারি ভার্বের ব্যবহার করে থাকি। কার ব্যবহার করে থাকি? অক্সিলারি ভার্বের ব্যবহার করে থাকি। এখন আমি এই ভার্বটার পূর্বে অক্সিলারি ভার্ব নিতে পারবো, আমি যে কোনো বি ভার্ব নিতে পারবো, আমি যে কোনো হ্যাভ ভার্ব নিতে পারবো। এখন আপনাদের মতো করে আপনারা যে কোনো একটা ভার্ব নিতে পারবেন। আমি আমার মতো করে একটি বি ভার্ব, একটি অক্সিলারি ভার্ব নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা আপনাদের মতো নিতে পারবেন। তো আমি এখানে অক্সিলারি ভার্ব নিচ্ছি। তো আমি এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অক্সিলারি ভার্ব নিয়েছি ওয়াজ। আমি এখানে অক্সিলারি ভার্ব কি নিয়েছি? ওয়াজ। এখন আমার অক্সিলারি ভার্বটা আমি এখানে বসিয়ে ফেলেছি। আমি কেন অক্সিলারি ভার্ব নিয়েছি সেটা অলরেডি বলেছি, কারণ প্যাসিভ স্ট্রাকচারে অক্সিলারি ভার্বটাকে আমাদেরকে বসাতেই হয়, এটা আমরা বাধ্যতামূলক বলতে পারি। ঠিক আছে, দেন আমরা কি করব? আমরা মেইন ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব। আমরা মেইন ভার্বকে কি করব? আমাদের পরবর্তী প্রসিডিউরটা হচ্ছে আমরা মেইন ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে সে আমাদেরকে একটা ফিডব্যাক দিবে, সেই ফিডব্যাকটা আমরা কি করব? সামনে বসাবো। এখন বিল্ড কথাটা মানে হচ্ছে নির্মাণ করেছিল বা তৈরি করেছিল। এখন আমি যদি বলি কি তৈরি করেছিল, আমি এই বিল্ডকে প্রশ্ন করলাম কি দিয়ে, কি তৈরি করেছিল। এখন অনেক কিছু আনসার সে দিতে পারে। এখন ধরুন আমরা একটা আনসার এখানে নিয়ে নিচ্ছি, সেই আনসারটা এরকম যে আহোম। এখানে আমি আনসারটা নিলাম আহোম, একটি বাড়ি। তাহলে প্রশ্নটা আমরা আবার করি। আমরা মেইন ভার্ব এখানে নিয়েছিলাম বিল্ড, যার মানে হচ্ছে নির্মাণ করেছিল, তৈরি করেছিল। এখন আমি প্রশ্ন করি কি তৈরি করেছিল। এখন এখানে আনসারটা কি আসলো? একটি বাড়ি, একটি বাড়ি। তো একটির ইংলিশ হচ্ছে এই অথবা এন, আর বাড়ির ইংলিশ হচ্ছে হোম। তাহলে হোমের হেইচ, হেইচ হচ্ছে একটি কনসোনেন্ট, আর কনসোনেন্টের পূর্বে আমরা একটি বোঝালে তখন আমরা তার পূর্বে কি দিই? এ দিই। আর যদি এখানে হেইচ না থেকে অন্য কোনো ভাওয়েল সাউন্ড হতো তখন আমরা এখানে এন ইউজ করতাম। ব্যাপারটা ক্লিয়ার তো? তাহলে নির্মাণ করেছিল, কি নির্মাণ করেছিল? আহোম, একটি বাড়ি নির্মাণ করেছিল। তাহলে আহোম এখানে আমাদের অবজেক্ট হয়ে গেল। ব্যাপারটা ক্লিয়ার তো? আচ্ছা, এখন আমরা কি করব? আমরা এরপরে এই ভার্বকে কার দ্বারা প্রশ্ন করব। তাহলে আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? আমরা এরপরে পরবর্তী ধাপে আমরা কার দিয়ে মূল ভার্বকে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? মূল ভার্বকে। আমরা বাক্যে সবসময় প্রশ্ন করব মূল ভার্বকে। কাকে প্রশ্ন করব? মূল ভার্বকে। এখন আমি কার দিয়ে এই মূল ভার্বকে প্রশ্ন করব, অর্থাৎ এই বিলকে প্রশ্ন করব। এখন আমি যদি প্রশ্ন করি এইভাবে, বিলকে কার জন্য তৈরি করেছিল অথবা কার জন্য নির্মাণ করেছিল, আমি প্রশ্নটা করলাম। এখন সে আনসার দিল তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি যখন মেইন ভার্বকে অর্থাৎ এই বিল্ড ভার্বটিকে প্রশ্ন করলাম কার জন্য তৈরি করেছিল, আমি কিভাবে প্রশ্নটা করেছিলাম কার জন্য তৈরি করেছিল, তখন সে কি আনসার দিল? আমাদের পরিবারের জন্য। আমি প্রশ্ন করেছিলাম বিলকে কার জন্য, তখন সে কি আনসারটা দিল? আমার পরিবারের জন্য। এখন আমার কথাটা ইংলিশ হচ্ছে মাই, অথবা আমাদের যদি আমরা এখানে বলি তাহলে আওয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি ছিল? এখানে ছিল ফর আওয়ার ফ্যামিলি, অর্থাৎ আমাদের পরিবারের জন্য। তাহলে খেয়াল করো, আমাদের কথাটার ইংলিশ হচ্ছে কি? আওয়ার। পরিবার কথাটার ইংলিশ হচ্ছে কি? ফ্যামিলি। আর জন্য কথাটার ইংলিশ হচ্ছে ফর। এখন ব্যাপারটা হচ্ছে
প্রেপোজিশন অলওয়েজ নাউন অথবা প্রোনাউনের আগে বসে। তাহলে আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার এখানে একটা নাউনকে কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে, তার মানে প্রেপোজিশনটা তার আগেই বসবে। তাই আমি এখানে ইংলিশ সেন্টেন্সে ফর আওয়ার ফ্যামিলি এইভাবে লিখেছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রশ্ন করেছিলাম যে কার জন্য নির্মাণ করেছিল, আমাদের পরিবারের জন্য। এটা ইংলিশ হচ্ছে কি, ফর আওয়ার ফ্যামিলি। দেন আমরা প্রশ্ন করব, এখানে বলেছিল যে মডিফায়ারের যে ব্যবহারটা এখানে ছিল, হাউ, কিভাবে। এখন আমি যদি প্রশ্ন করি এই মেইন ভার্বকে, বিল্ডকে কিভাবে তৈরি করেছিল, আমি এখানে মডিফায়ার দিয়ে প্রশ্ন করব মেইন ভার্বকে কিভাবে তৈরি করেছিল, তাহলে সে এখানে একটা আনসার দিবে। এখন আমরা একটা আনসার যদি এইভাবে নেই, তো এখানে আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মেইন ভার্বকে আমরা প্রশ্ন করলাম কিভাবে দ্বারা, যে নির্মাণ করেছিল, কিভাবে নির্মাণ করেছিল, সে কি আনসার দিল, এখানে আমরা আনসার পেলাম কুইকলি, অর্থাৎ দ্রুত তৈরি করেছিল, বাড়িটা দ্রুত তৈরি করেছিল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেন আমরা পরবর্তী মডিফায়ার দিয়ে যদি প্রশ্ন করি, এখানে ছিল প্লেস, কোথায়। এখন আমরা যদি মেইন ভার্বকে প্রশ্ন করি, বিলকে যদি প্রশ্ন করি কোথায় তৈরি করেছিল, তাহলে বিল কিন্তু এখানে একটি স্থানে নির্দেশ করবে, একটি জায়গার নির্দেশ করবে, এবং একটি জায়গা সম্পর্কে স্পেসিফিক একটি ইনফরমেশন আমাদেরকে কি করবে, প্রোভাইড করবে। তাহলে আমরা এখানে প্রশ্ন করব কোথায় দিয়ে, কোথায় নির্মাণ করেছিল। এখন আমরা একটি আনসার এখানে খুঁজে পাবো। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, যখন আমরা মডিফায়ার প্লেস অর্থাৎ কোথায় দিয়ে মূল ভার্বকে এখানে কোয়েশ্চেন করলাম যে নির্মাণ করেছিল, এখন প্রশ্নটা হচ্ছে কোথায় নির্মাণ হয়েছিল, একটি জায়গার কি করবে, স্পেসিফিক তথ্য দিবে। তাহলে কোথায় নির্মাণ করেছিল, অ্যাট বসুন্ধরা, বসুন্ধরায় তৈরি করেছিল। আমরা প্রশ্ন করেছিলাম মেইন ভার্বকে কোথায় নির্মাণ হয়েছিল বা কোথায় নির্মাণ করেছিল, কোথায় তৈরি করেছিল, তখন সে আনসার দিল অ্যাট বসুন্ধরা, বসুন্ধরায় তৈরি করেছিল। এখন খেয়াল করো সেখানে বন্ধুরা, বসুন্ধরা কিন্তু ছোট্ট একটি জায়গা, একটি নির্ধারিত জায়গাকে বোঝাচ্ছে। ঢাকা শহরের মধ্যে ছোট্ট একটি জায়গা বসুন্ধরা, তার মানে কোন জায়গার নামের পূর্বে আমরা অ্যাট অথবা ইন দিতে পারি, তবে সেই জায়গাটা দিয়ে যদি ছোট কোনো জায়গাকে নির্দেশ করে, ছোট কোনো জায়গাকে এখানে প্রকাশ করে, তাহলে তারপর আমরা অ্যাট দিব। আর বড় কোনো জায়গা যদি হতো তাহলে আমরা ইন ইউজ করতাম। আমরা কি ইউজ করতাম, আমরা ইন ইউজ করতাম। আচ্ছা, তাহলে এখানে এই অ্যাট কথাটাকে আমি আলাদাভাবে ফিগার আউট করলাম। আচ্ছা, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা যখন মূল ভার্বকে কি করেছিলাম, আমরা যখন মূল ভার্বকে প্রশ্ন করেছিলাম এখানে কি দিয়ে, তখন আমরা এখানে অবজেক্ট খুঁজে পেয়েছিলাম। আচ্ছা, যখন আমরা এই মূল ভার্বকে অর্থাৎ মেইন ভার্বকে আমরা কি করেছিলাম, কার দ্বারা প্রশ্ন করেছিলাম, তখন আমরা প্রেপোজিশন পেয়েছিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে অবজেক্ট পেয়েছিলাম কি দ্বারা প্রশ্ন করে, তারপর আমরা এখানে প্রেপোজিশনটা পেয়েছি কার দ্বারা প্রশ্ন করে, তারপর আমরা মডিফায়ারের অংশে যখন গেলাম তখন আমরা কিভাবে তাকে প্রশ্ন করার পর বাড়িটা কিভাবে তৈরি করা হয়েছিল সেই ব্যাপারে একটা তথ্য পেয়েছিলাম। তাহলে সেটা ছিল এখানে কুইকলি, এখানে আনসারটা ছিল যে বাড়িটা কিভাবে তৈরি হয়েছিল, আমরা এখানে আনসার পেয়েছিলাম কুইকলি। দেন আমরা পরবর্তী মডিফায়ারটা ইউজ করেছিলাম যে কোথায় নির্মাণ হয়েছিল, তখন একটি প্লেসকে নির্দেশ করেছে, অ্যাট বসুন্ধরা। ঠিক আছে। তাহলে তো এখানে আমরা যখন প্লেস
কোথায় দ্বারা প্রশ্ন করলাম তখন আমরা স্পেসিফিক একটি জায়গার বর্ণনা এখানে আমরা খুঁজে পেলাম। এখন আমরা লাস্ট বাট নট লিস্ট যে অপশনটা ছিল সেটা হচ্ছে টাইম, অর্থাৎ সময়। টাইমে বাংলাটা আমরা সময় বলি, কিন্তু এখানে টাইম দ্বারা কখন কাজটি হয়েছিল, কখন কাজটি হবে, কখন কাজটি সমাপ্ত হয়েছিল, এই টাইপের কোশ্চেন আমরা করতে পারবো এবং এই টাইপের কোশ্চেনের আনসার সে দিতে পারবে। তাহলে এখন আমরা মূল ভার্বকে অর্থাৎ এই বিল্ডকেই আমরা প্রশ্ন করবো ঠিক টাইম দ্বারা, যে বাড়িটি নির্মাণ হয়েছিল কখন, কোন সময়। এখন যদি আমরা তাহলে কখন দিয়ে মেইন ভার্বকে প্রশ্ন করি বিল্ডকে, তখন সে একটি স্পেসিফিক টাইম অথবা সময় কি করবে, উল্লেখ করবে, সময় সম্পর্কে আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করবে। ঠিক আছে, তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি মডিফায়ার এই টি অর্থাৎ টাইমকে দিয়ে মেইন ভার্বকে প্রশ্ন করলাম যে কখন নির্মাণ হয়েছিল, কাজটি হয়েছিল, তৈরি করা হয়েছিল, তখন সে আনসার দিল। তখন এই বাক্যটি আনসার দিল একটি তথ্য, সেই তথ্যটি ছিল লাস্ট ইয়ার অর্থাৎ গত বছর। তার মানে যখন আমি মডিফায়ার টাইম টি দিয়ে যখন প্রশ্ন করবো তখন সেই বাক্যটা আমাকে সেই বাক্যে একটি ইনফরমেশন দিবে, সেই ইনফরমেশনটা সময় সূচক হবে, সময়কে নিয়ে কথা বলবে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বাক্যটা প্রথম থেকে আরেকবার রিক্যাপ করি। আমরা যখন মেইন ভার্ব এখানে বিল্ড নিয়েছিলাম, মেইন ভার্বটাকে আমরা কি করার জন্য, অ্যাক্সেলারেট করার জন্য, বাক্যটাকে সুন্দরভাবে পারফর্ম করার জন্য আমরা কি অক্সিলারি ভার্ব নিয়েছিলাম। এখানে অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে যে কোনো অক্সিলারি ভার্ব আমরা নিতে পারবো। দেন আমরা মেইন ভার্বকে কি দ্বারা প্রশ্ন করেছিলাম, তখন আমরা একটি অবজেক্ট খুঁজে পেয়েছিলাম। ঠিক আছে, এরপরে যখন আমরা এই মেইন ভার্বকে কার দ্বারা প্রশ্ন করেছিলাম, তখন আমরা সেই বাক্যে আমরা কি পেয়েছিলাম, প্রিপোজিশনের ব্যবহার পেয়েছিলাম। ঠিক আছে, এরপর যখন আমরা সেই ভার্বটাকেই কিভাবে দ্বারা প্রশ্ন করলাম, তখন কাজটা কিভাবে হয়েছিল সেই বর্ণনা, সেই তথ্যটা পেয়েছিলাম। দেন আমরা যখন এই ভার্বটাকেই আমরা কোথায় দ্বারা প্রশ্ন করলাম, তখন আমরা সেখানে কাজটা কোথায় হয়েছিল সেই বর্ণনাটা এখানে পেয়েছিলাম, একটি জায়গার স্পেসিফিক ইনফরমেশন পেয়েছিলাম। এরপর আমরা পর্যায়ক্রমে যখন এই ভার্বটাকে আমরা কখন দ্বারা প্রশ্ন করেছিলাম, তখন কাজটি কখন হয়েছিল সেই সম্পর্কে আমরা একটি স্পেসিফিক তথ্য, একটি সময়ও পেয়েছিলাম। তাহলে টোটাল বাক্যটা কি দাঁড়াচ্ছে, আ হোম ওয়াজ বিল্ড, একটি বাড়ি নির্মাণ করা হয়েছিল, তৈরি করা হয়েছিল, ফর আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের জন্য। কার জন্য, আমাদের পরিবারের জন্য। কুইকলি, দ্রুত, মানে বাড়িটা খুব দ্রুত তৈরি হয়েছিল। এট বসুন্ধরা, বসুন্ধরা এলাকায়, বসুন্ধরা এলাকায়। লাস্ট ইয়ার, গত বছর, অর্থাৎ আমাদের পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণ করা হয়েছিল বসুন্ধরা এলাকায় গত বছর, এবং কাজটা খুব দ্রুতই হয়েছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে এখানে পেলে এই প্যাসিভ মুড স্ট্রাকচারের অর্থাৎ প্যাসিভ মুড স্টাইল, এই বাক্যটার মাধ্যমে, এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা একটি এখানে কি দিয়েছিলাম, এখানে একটি মাস্টার স্ট্রাকচার এখানে আমরা কি করেছি, দিয়েছি, এবং এই মাস্টার স্ট্রাকচারটার মাধ্যমে আমরা একটি সাকসেসফুল বাক্য তৈরি করতে পেরেছি। তোমরা এই মাস্টার স্ট্রাকচারটাকে প্রপারলি ইউটিলাইজেশনের মাধ্যমে যে কোনো ধরনের বাক্য কি করতে পারবে, তোমরা ক্রিয়েট করতে পারবে, তোমাদের মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা কি করতে পারবে, এটাকে ক্রিয়েট করতে পারবে। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি প্যাসিভ সেন্টেন্স কিন্তু তৈরি করে ফেললাম। সো প্যাসিভ এটা কিভাবে হলো, আমরা আরেকবার বাক্যের অর্থটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে প্যাসিভ বাক্যগুলো কিভাবে হয় এবং প্যাসিভ বাক্য দ্বারা কেমন অর্থ প্রকাশ করে। ঠিক আছে, আ হোম ওয়াজ বিল্ড, একটি বাড়ি নির্মাণ করা হয়েছিল। ফর আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের জন্য। কুইকলি, দ্রুত, খুব দ্রুত। এট বসুন্ধরা, বসুন্ধরা এলাকায়। লাস্ট ইয়ার, গত বছর, তার মানে কথাটা সামগ্রিক অর্থ কি দাঁড়াচ্ছে, গত বছর বসুন্ধরা এলাকায় আমাদের পরিবারের জন্য একটি বাড়ি তৈরি করা হয়েছিল খুব দ্রুত। এখন এখানে ব্যাপারটা হচ্ছে বাড়ি কিন্তু আমাদের জন্য তৈরি হয়ে গিয়েছিল, তৈরি হয়েছে, কিন্তু কার মাধ্যমে তৈরি করা হয়েছে, কে তৈরি করেছে, সেই ব্যক্তির কথাটা কিন্তু আমরা এখানে উল্লেখ করিনি। তার মানে
প্যাসিভ সেন্সে আমরা কার দ্বারা কাজটা হচ্ছে সেটা কিন্তু উল্লেখ করি না। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজটা হয়েছে সেটা স্পষ্ট, সেটা আমরা কি করেছি ক্ল্যারিফাই করেছি, কিন্তু কার মাধ্যমে কার দ্বারা কাজটা হয়েছিল সেটা আমরা একবারও কিন্তু বলিনি, বলার প্রয়োজন মনে করিনি এবং আমাদের বলার দরকারও হয়নি। সো এখানে কাজটা যার দ্বারা হচ্ছে অর্থাৎ কর্তাকে আমরা কি করি এখানে মুখ্য হিসেবে কি করি না, আলোকপাত করি না। ব্যাপারটা কি বোঝা গেছে? আই থিঙ্ক ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। সো ডিয়ার ভিউয়ার্স, গত ক্লাসে আমরা অ্যাক্টিভ মুড স্টাইল ক্লাসটি করেছিলাম, এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস। আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। আজকে আমরা প্যাসিভ মুড স্টাইলটা করে ফেলাম। সো ফ্রি হ্যান্ড রাইটিং এর যে দুইটা মাস্টার স্ট্রাকচার আমি তোমাদের বলেছিলাম, সেই দুইটা মাস্টার স্ট্রাকচারকে প্রপারলি ইউটিলাইজেশনের মাধ্যমে কিভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারি, সেটাকে ভালোভাবে কাজে লাগাতে পারি, সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আই থিঙ্ক তোমরা এই ভিডিওটা ভালো করে দেখলে, আমার ইনস্ট্রাকশন গুলো ভালো করে যদি ফলো করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রবলেম আর থাকবে না। তোমরা কোনো প্রকার প্যারাগ্রাফ, লেটার, ডায়ালগ, স্টোরি, শর্ট কম্পোজিশন, এনি কাইন্ডস অফ রাইটিং প্যাটার্ন অথবা রাইটিং যে কোনো কিছু তোমরা কোনো গ্রামাটিক্যাল রুলস মুখস্থ না করে লিখতে পারবে ইনশাআল্লাহ। সো ডিয়ার ভিউয়ার্স, নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।